আজকের ক্লাসে আমরা আলোচনা করব মধ্যযুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। যে বিষয়গুলোকে নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে মধ্য বাংলা ভাষার পরিচয় এবং কাল বিভাগ, আদি মধ্যযুগের বাংলা ভাষার বিশিষ্ট লক্ষণগুলোকে নিয়ে আমরা জানব, আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আমরা জানব। প্রথমেই আমরা জানব মধ্য বাংলা ভাষা বা মধ্যযুগীয় বাংলা ভাষার পরিচয় এবং কাল বিভাগকে নিয়ে। মধ্যযুগের বাংলা সাহিত্যের এই দীর্ঘ যাত্রাপথটি আমাদের ভাষা ও সংস্কৃতির বিবর্তনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৩৫১ থেকে ১৭৬০ ১৩৫১ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত এই সময়কালটিকে সাহিত্যের গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা প্রধানত দুই ভাগে আলোচনা করতে পারি। একটা হচ্ছে আদি মধ্য বাংলা, যেটির সময়কাল হবে ১৩৫১ থেকে ১৫০০ পর্যন্ত, যার প্রধান গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এবং আরেকটি কাল হচ্ছে অন্তমধ্য বাংলা, যার সময়কাল হচ্ছে ১৫০১ থেকে ১৭৬০ পর্যন্ত। প্রথম যে বিষয়টিকে নিয়ে আমরা জানব সেটা হচ্ছে আদি মধ্য বাংলা নিয়ে। তুর্কি বিজয়ের পরবর্তী অন্ধকারাচ্ছন্ন সময়ের শেষে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনার মাধ্যমেই বাংলা সাহিত্যের এই নতুন পর্বের সূচনা হয়। এই যুগের ভাষা মূলত অপভ্রংশের প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছিল এবং কাব্যের আঙ্গিক ছিল অনেকটাই নাট্যধর্মী ও সংলাপে ভরপুর। আমরা যদি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাকে পড়তে থাকি, দেখব যে এই সংলাপ প্রচুর পরিমাণে আছে। কোথাও রাধাকৃষ্ণের সংলাপ রয়েছে, কোথাও বড়াই রাধার সংলাপ রয়েছে। রাধা ও কৃষ্ণের অলৌকিক প্রেম কাহিনী এখানে অনেকটা লৌকিক রূপ লাভ করেছে, যা ছিল সেই সময়ের এক বড় বৈশিষ্ট্য। এরপরে আমরা আলোচনা করব অন্ত মধ্য বাংলা। ১৬শ শতকের শুরু থেকে ১৮ শতকের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত এই সময়কালটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক স্বর্ণযুগ হিসেবে পরিচিত। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব এই সময়ের সাহিত্যে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। এই পর্বের সাহিত্যকে আমরা মূলত ৫টি ধারায় বিশ্লেষণ করতে পারি। প্রথম ধারাটি হচ্ছে বৈষ্ণব পদাবলী। শ্রী চৈতন্যদেবের প্রভাবে এই সময়ে রাধাকৃষ্ণের প্রেমতত্ত্ব এক গভীর আধ্যাত্মিক ও দার্শনিক উচ্চতা লাভ করে। পদাবলীর এই মধুর রসের অসাধারণ বহিঃপ্রকাশ দেখা যায় বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদে। এরপরে আছে বৈষ্ণব জীবনী বা চৈতন্য জীবনী। চৈতন্যদেবের জীবন ছিল এক জীবন্ত কাব্য। তাঁকে কেন্দ্র করে যে জীবনী কাব্যগুলো রচিত হয়েছিল, তার মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃত, যা তাত্ত্বিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত মূল্যবান। এরপরে আসে মঙ্গল কাব্যের ধারা। মধ্যযুগের অন্যতম জনপ্রিয় এই ধারায় দেশজ দেবদেবীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র ও সামাজিক প্রেক্ষাপট এখানে ফুটে উঠেছে। যেমন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে আমরা তৎকালীন বাংলার নিখুঁত সমাজচিত্র দেখতে পাই। এরপরে আসে অনুবাদ কাব্য। সংস্কৃত রামায়ণ, মহাভারত ও ভাগবত এই সময় বাংলায় অনুদিত হওয়ার ফলে সাধারণ মানুষের জ্ঞান ও ধর্মের দ্বার উন্মুক্ত হয়। কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী বাংলার ঘরে ঘরে আজও সমাদৃত, যেটি রামায়ণের অনুবাদ। এরপরে আসে মুসলমানি সাহিত্য। আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় ও মুসলমানদের প্রভাবে সাহিত্যে রোমান্টিক প্রণয়োপাখ্যান ও সুফিবাদী চিন্তার এক নতুন ধারা তৈরি হয়। মহাকবি আলাওলের পদ্মাবতী এই ধারার এক উজ্জ্বল নক্ষত্র, যা বাংলা সাহিত্যকে এক নতুন আঙ্গিকে সমৃদ্ধ করেছে। এছাড়াও আরেকটি মধ্যযুগীয় সাহিত্যের ধারা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে শাক্ত পদাবলী। তাহলে ৫টা নয়, আমরা অন্তমধ্য বাংলার সাহিত্য ধারাকে ৬ ভাগে বিভক্ত করতে পারি। পরিশেষে বলা যায়, এই দীর্ঘ সময়কাল জুড়েই বাংলা ভাষা তার নিজস্ব স্বকীয়তা খুঁজে পেয়েছে এবং বিচিত্র ধর্ম ও সংস্কৃতির মিলনে
এক সমৃদ্ধ সাহিত্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আদি মধ্য বাংলা ভাষার বিশিষ্ট লক্ষণগুলোকে নিয়ে জানবো এখন। বাংলা সাহিত্যের বিবর্তনের আদি মধ্যযুগ, যার সময়কাল হচ্ছে ১৩৫১ থেকে ১৫০০, একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। এই পর্বের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো মূলত বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কেন্দ্র করেই আবর্তিত হয়। বসন্তরঞ্জন রায় ১৩১৬ বঙ্গাব্দে বাঁকুড়ার কাঁকিল্লা গ্রামের এক গোয়ালঘর থেকে এই অমূল্য পুঁথিটি আবিষ্কার করেন, যা পরবর্তীকালে ১৩২৩ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। পণ্ডিতদের মতে এই একটিমাত্র গ্রন্থেই আদি মধ্যযুগের প্রকৃত ও অকৃত্রিম ভাষারূপ সংরক্ষিত হয়েছে। যদিও মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় বা কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী, বিপ্রদাস পিল্লাইয়ের মনসা বিজয় বা নারায়ণ দেবের মনসা মঙ্গল বা বিজয়গুপ্তের মনসা মঙ্গল, এই গ্রন্থগুলোকে কেউ কেউ এই সময়ের বলে মনে করেন, কিন্তু কালক্রমে সেগুলোর ভাষা বারবার পরিবর্তিত ও আধুনিকৃত হওয়ায় ভাষাতাত্ত্বিক আলোচনার জন্য সেগুলো প্রামাণিক হিসেবে গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেনের মতো গবেষকরা তাই শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষার উপর ভিত্তি করেই এই স্তরের প্রধান বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করেছেন। তাহলে আমরা আলোচনা করব আদি মধ্যযুগের বাংলা ভাষার ধ্বনিগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে। আদি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যর দিকে লক্ষ্য করলে দেখা যায়, এই স্তরে এসে বাংলা ভাষা তার প্রাচীন রূপ চর্যাপদ থেকে অনেকটা সরে এসে নতুন রূপ পরিগ্রহ করছে। কিভাবে এই পরিবর্তন হলো তা আমরা দুটি বিষয়ের আলোচনায় জানব। এক, এই ভাষার ধ্বনিগত বৈশিষ্ট্য। দুই, রূপগত বৈশিষ্ট্য। ভাষার ধ্বনিগত বৈশিষ্ট্য, ধ্বনিগত বৈশিষ্ট্য এবং দুই, রূপগত বৈশিষ্ট্য নিয়ে আমরা জানব। ক্লাসটি অহেতুক বড় হয়ে যাওয়ার জন্য আজকের আলোচনায় আমরা জানব কিভাবে আদি মধ্যযুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন হয়েছিল। আর পরবর্তী ক্লাসে আমরা জানব আদি মধ্যযুগের বাংলা ভাষার রূপতাত্ত্বিক পরিবর্তন কিভাবে হয়েছিল। যা হোক, আজকের আলোচনায় আমরা ফিরে আসি। প্রথম পয়েন্ট হচ্ছে আকারের পরে ইকার বা উকার ক্ষীণ হওয়া। অর্থাৎ আ থাকলে পরবর্তী ধ্বনিতে হস্রই বা হস্রৌ যে ধ্বনি, সেটা ক্রমশ ক্ষীণ হয়ে যায়, অর্থাৎ দুর্বল বা লুপ্তপ্রায় হয়ে যায়। কিভাবে হয় এই বিষয়টা, সেটা এখন আমরা আলোচনা করে দেখব। আদি মধ্য বাংলা ভাষার একটি অন্যতম প্রধান ও স্বতন্ত্র বৈশিষ্ট্য হল শব্দে স্বরধ্বনির ক্ষীণ উচ্চারণ। সহজ কথায় বলতে গেলে, যখন কোনো শব্দের মূলধ্বনি আকার হয় এবং তার ঠিক পরেই যদি হস্রই বা হস্রৌ কার হিসাবে থাকে, অর্থাৎ হস্রৈকার বা হস্রৌকার অবস্থান করে, তখন সেই হস্রই বা হস্রৌ ধ্বনিটি তার পূর্ণ শক্তি হারিয়ে অত্যন্ত হালকা ও ক্ষীণভাবে উচ্চারিত হয়। কি বললাম, আরেকবার বলছি। যখন কোনো শব্দের মূলধ্বনি আকার হয় এবং তার ঠিক পরেই যদি হস্রৈকার বা হস্রৌকার অবস্থান করে, তখন সেই হস্রই বা হস্রৌ ধ্বনিটি তার পূর্ণ শক্তি হারিয়ে অত্যন্ত হালকা বা ক্ষীণভাবে উচ্চারিত হয়। এই প্রক্রিয়াটিকে আমরা আধুনিক ভাষাতত্ত্বের ভাষায় অপিনিহিতি বা অভিশ্রুতির প্রাথমিক স্তর হিসেবেও কল্পনা করতে পারি। তবে শ্রীকৃষ্ণ কীর্তনের যুগে এটি মূলত উচ্চারণের একটা বিশেষ ধরন ছিল। চলুন কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক। যেমন একটি উদাহরণ আমি নিচ্ছি এখানে, আইহন, তা থেকে তৈরি হয়েছে আহন, হস্রই ক্ষীণ হয়ে গেছে। এখানে আকারের পরে হস্রই আছে এবং এটি পূর্ণ হস্রই হিসেবে জোর না পেয়ে অনেকটা আইহন বা সংকুচিতভাবে উচ্চারিত হয়েছে।
একইভাবে দেখো প্রথমের যে উদাহরণটি রয়েছে, আও লাইল, এই শব্দে আকারের পর হস্রৌ ধ্বনিটি ক্ষীণ হয়েছে এবং পরবর্তী সময়ে উচ্চারিত হচ্ছে আলা ইল। এখানে হস্রৌ ক্ষীণ হয়েছে। একইভাবে বাদবাকি শব্দগুলো একইভাবে পরিবর্তিত হয়েছে। যেমন গাইলো থেকে গাল, এখানে হস্রই ক্ষীণ হচ্ছে। মাইলো থেকে মালো, এখানেও হস্রই ক্ষীণ হচ্ছে। বড়াই থেকে বড়াই, এখানে হস্রই ক্ষীণ হচ্ছে। এটি আরও দেখার বিষয় যে এখানে মূল শব্দটি ছিল বড়াই, যাকে আজ আমরা বড়াই বলি। আদি মধ্যযুগের শেষের হস্রই ধ্বনিটি এতটাই ক্ষীণ হয়েছিল যে এটি স্বরবর্ণের পূর্ণ মর্যাদা না পেয়ে অনেকটা অর্ধস্বরের মতো উচ্চারিত হতো। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এমনটা হয়? না, ভাষাতাত্ত্বিকরা দেখেছেন যে এই পরিবর্তনের মূল কারণ হলো দ্রুত উচ্চারণ এবং জিহ্বার আলস্য। যখন আমরা আ উচ্চারণ করি, মুখগহ্বর অনেকটা খোলা থাকে, কিন্তু তারপরেই হস্রই বা হস্রৌ উচ্চারণ করতে গেলে মুখ অনেকটা সংকুচিত করতে হয়। এই দ্রুত পরিবর্তনের ফলে মাঝখানে সরু স্বরগুলো, যেমন হস্রই বা হস্রৌ, তাদের পূর্ণ স্থায়িত্ব পায় না, ফলে সেগুলো ক্ষীণ হয়ে পড়ে। ফলাফল কি হয়? না, উচ্চারণের সরলতা ও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে, ধ্বনি সংকোচন লক্ষণীয়ভাবে দেখতে পাওয়া গেছে। এর পরের যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে পাশাপাশি স্বরধ্বনির মিলনে যৌগিক স্বরের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ পাশাপাশি দুটো স্বরধ্বনি যদি থাকে তাহলে সেটা পরবর্তীতে গিয়ে যৌগিক স্বর সৃষ্টি করছে। আদি মধ্যযুগে বলা ভালো, শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষায় দেখা যায় যে যদি কোনো শব্দের প্রথম স্বরধ্বনিটি আ হয়, কি হয়? আ হয়, এবং তার ঠিক পরেই অন্য কোনো স্বরধ্বনি থাকে, অন্য কোনো যদি স্বরধ্বনি থাকে, তবে তারা আলাদাভাবে উচ্চারিত না হয়ে একত্রে মিশে গিয়ে একটি যৌগিক স্বর তৈরি তৈরি করে। একে অনেক সময় সন্ধি স্বর বা ডিপথং বলে। আবার বলছি, যদি কোনো শব্দের প্রথম স্বরধ্বনিটি আ হয় এবং তার ঠিক পরেই অন্য কোনো স্বরধ্বনি থাকে, তবে তারা আলাদাভাবে উচ্চারিত না হয়ে একত্রে মিশে গিয়ে একটি যৌগিক স্বর তৈরি করে। একে অনেক সময় সন্ধি স্বর বা ডিপথং বলা হয়। কয়েকটি উদাহরণের মাধ্যমে এই মিলন প্রক্রিয়াটি আমরা এখন বুঝে নেব। যেমন ধরো, প্রথম যে উদাহরণটি, এখানে কি হচ্ছে? আ এবং এ মিলিত হয়ে তৈরি করছে আ এ। যখন আকারের পর এ আসে তখন তারা মিলে আ এ তৈরি হয়। দেখো উদাহরণের বিষয়টা। এখানে মূল শব্দটা কি? বাতাস। ঠিক? আচ্ছা, আমরা কি বলেছিলাম? যদি প্রথম স্বরধ্বনিটি আ আসে, এখানে প্রথম স্বরধ্বনি কি হচ্ছে? আ আসছে, বা, ব যুক্ত আ, ঠিক তৈরি করছে বা, এবং ঠিক তারপরেই যদি একটি স্বরধ্বনি থাকে, স্বরধ্বনি কি আছে? তা, আ, এখানেও দেখো বা, তা, তা, ত আর আ, ঠিক? তাহলে কি হচ্ছে? এই দুটি আলাদাভাবে উচ্চারিত না হয়ে যৌগিকভাবে উচ্চারিত হচ্ছে। এবং কি হয়? আকারের পর হয়ে যায় এ। অর্থাৎ আকারের পরে এ আসে। তৈরি করছে কি? বাতাস ছিল, হয়ে গেল তাই বা এ। ঠিক একইভাবে আ এবং হস্র-ই, এই দুটি স্বরবর্ণ মিলে তৈরি করছে আই শব্দটি। এই আই যৌগিক স্বরটি সবচেয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বেশিবার ব্যবহৃত হয়েছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আপনারা নিশ্চয়ই বলতে পারবেন যে সবচেয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন যৌগিক স্বরবর্ণটি বেশিবার ব্যবহৃত হয়েছে? না, আই যৌগিক স্বরবর্ণটি বেশি ব্যবহৃত হয়েছে। কিভাবে এটি হচ্ছে? না, আয়ের পর যদি রস্বই থাকে তখন আই শব্দ তৈরি করে। যেমন গান গাওয়ার ক্ষেত্রে গাইল, এখানে গা যুক্ত ইল হচ্ছে। স্নান করার ক্ষেত্রে নাইল বা স্নান করল, এইভাবে তৈরি হচ্ছে। একইভাবে
আ এবং ও যদি চন্দ্রবিন্দু থাকছে, তখন তৈরি করছে কি শব্দ? আউ। এখানে আকারের পর নাসিক্যযুক্ত ও মিলে একটি অনুনাসিক যৌগিক স্বর তৈরি করে। উদাহরণ, যাওয়ার ক্ষেত্রে এখানে দেখো যাও হয়েছে, আড়াল করার ক্ষেত্রে লুকাও হয়েছে, এইরকম। কেন এমনটা হয়? ভাষার বিবর্তনকালে মানুষ যখন দ্রুত কথা বলতে শুরু করে, তখন পাশাপাশি থাকা দুটি পৃথক স্বরধ্বনিকে আলাদা করে উচ্চারণ করার চেয়ে একসাথে মিলিয়ে বলা অনেক সহজ হয়ে যায়। আদি মধ্য বাংলার কবিরা ছন্দের দলা এবং উচ্চারণের স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য এই পদ্ধতি ব্যবহার করতেন। মনে রাখবেন, পরীক্ষায় যদি এই বৈশিষ্ট্যটি আসে, আ যুক্ত পরবর্তী স্বর সমান নতুন একটি যুক্ত ধ্বনি তৈরি করে। এই সহজ সমীকরণটি মনে রাখলে উদাহরণগুলো মনে রাখা খুবই সহজ হবে। এরপরে আমরা পড়ব তৃতীয় বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটি কি? নাসিক্য সংযুক্ত ব্যঞ্জনের সরলীকরণ। অর্থাৎ নাসিক্য ব্যঞ্জনের সরলীকরণ ও স্বরধ্বনির অনুনাসিকতা হয়। বিষয়টা কেমন করে হয়? না, বাংলা ভাষার বিবর্তনে আমরা দেখি যে আদি মধ্যযুগে এসে শব্দকে সহজভাবে উচ্চারণ করার একটি প্রবণতা তৈরি হয়েছিল। এরই একটি রূপ হলো সংযুক্ত নাসিক্য ব্যঞ্জনকে ভেঙে ফেলা বা সরল করা। প্রক্রিয়াটি কেমন ছিল? যখন কোনো শব্দের মাঝখানে একটি নাসিক্য ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন কোনগুলো? না, ৫টি নাসিক্য ব্যঞ্জন ধ্বনি আমরা বাংলা ভাষায় দেখতে পাই। কোনগুলো সেগুলো? উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। এই ৫টি নাসিক্য ধ্বনি। যখন কোনো শব্দের মাঝখানে একটি নাসিক্য ব্যঞ্জন অন্য কোনো ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে থাকত, তখন উচ্চারণের সুবিধার জন্য সেই নাসিক্য ব্যঞ্জনটি লোপ পেত। কিন্তু সেই নাসিক্য ধ্বনিটি পুরোপুরি হারিয়ে না গিয়ে তার আগের স্বরধ্বনিটিকে অনুনাসিক বা সানুনাসিক করে দিত। অর্থাৎ বর্ণটি চলে গিয়ে সেখানে একটি চন্দ্রবিন্দু বসিয়ে দিত। বলা ভালো, সেই হিসাবে আমরা কেউ চলে গেলে বা মারা গেলে চন্দ্রবিন্দু বসিয়ে দিই। ঠিক একইভাবে এখানেও সেইভাবে চন্দ্রবিন্দু বসানো হতো। পার্ট অফ জোক এটা। আবার বলছি, যখন কোনো শব্দের মাঝখানে একটি নাসিক্য ব্যঞ্জন অন্য কোনো ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে থাকত, তখন উচ্চারণের সুবিধার জন্য সেই নাসিক্য ব্যঞ্জনটি লোপ পেত। কিন্তু সেই নাসিক্য ধ্বনিটি পুরোপুরি হারিয়ে না গিয়ে তার আগের স্বরধ্বনিটিকে অনুনাসিক বা সানুনাসিক করে দিত। অর্থাৎ বর্ণটি চলে গিয়ে সেখানে চন্দ্রবিন্দু বসিয়ে দিত। অর্থাৎ নাসিক্য ব্যঞ্জনগুলোর পরিবর্তে চন্দ্রবিন্দু বসত। সহজ উদাহরণের মাধ্যমে বুঝলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন এখানে দেখুন, কান্তি থেকে তৈরি হয়েছে কি? কাঁতি। এখানে দন্তন্য এবং ত যুক্ত ছিল, ঠিক কিনা? এই যে কে দন্তন্য এবং ত যুক্ত ছিল। এখানে নাসিক্য ধ্বনি কোনটি? দন্তন্য। পরবর্তী সময়ে দন্তন্য বর্ণটি লোপ পেল এবং তার প্রভাবে কা হয়ে গেল কাঁ। তার জন্য তৈরি হলো কাঁতি। বুঝতে পারছেন? একইভাবে একইভাবে পরবর্তী উদাহরণটি দেখুন, ঝম্প হয়েছে ঝাঁপ। এখানে ম এবং প যুক্ত ছিল, ঠিক আছে? ম প যুক্ত ছিল। ম ধ্বনিটি নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, ম ধ্বনিটি লোপ পেয়ে যাচ্ছে এবং আগের স্বরধ্বনিকে অনুনাসিক করে তৈরি করে দিচ্ছে ঝাঁপ। একইভাবে চন্দ্র থেকে চাঁদ হয়েছে। যদিও এটি প্রাচীনতর পরিবর্তন, তবুও আদি মধ্যযুগে এই প্রবণতাটাই বেশি লক্ষ্য করা গেছে। এখন ব্যতিক্রম কিছু দেখতে পাওয়া যায় এই বিষয়টির। সব ভাষার মতো আদি মধ্য বাংলার এই নিয়মেরও কিছু ব্যতিক্রম ছিল। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে আমরা প্রচুর শব্দ পাই যেখানে এই সরলীকরণ ঘটেনি। যেমন কান্দ, এখানে দন্তন্য লোপ পায়নি, কান্দ হিসেবেই বারবার শব্দটিকে ব্যবহার করা হয়েছে। পরবর্তী শব্দ কুম্ভার, এখানেও ম এবং ভ যুক্ত অবস্থাতেই রয়ে গেছে। এইভাবেই শব্দটিকে বারবার পুঁথিতে ব্যবহার করা হয়েছে। আম্মি বা আমহারে,
এখানে হ এবং ম যুক্ত রূপটি বজায় আছে। এই আহ্মি শব্দটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। এই বৈশিষ্ট্যটি পড়ার সময় মনে রাখতে হবে যে আদি মধ্য বাংলা ছিল একটি পরিবর্তনশীল যুগ। তাই একদিকে যেমন পুরনো সংস্কৃত বা প্রাকৃতের মতো যুক্ত ব্যঞ্জনের ব্যবহার ছিল, অন্যদিকে আধুনিক বাংলার মতো সরল রূপের সূচনাও হয়ে গিয়েছিল। এই দ্বৈত রূপেই আদি মধ্য বাংলার প্রধান বৈশিষ্ট্য। এর ফলে কি ঘটল, না উচ্চারণগুলো সহজ এবং স্বচ্ছ হয়। কথ্য ভাষার প্রভাব এই সময় থেকেই বৃদ্ধি পেতে থাকে। এরপরে আমরা ৪ নাম্বার বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহাপ্রাণ নাসিক্যের মহাপ্রাণ লোপ বা ক্ষীণতা, অর্থাৎ মহাপ্রাণ নাসিক্যের সরলীকরণ, যেটাকে বলা হচ্ছে মহাপ্রাণতা লোপ পাচ্ছে। আদি মধ্য বাংলা ভাষার বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল শব্দ মধ্যস্থ মহাপ্রাণ নাসিক্য ধ্বনির পরিবর্তন হওয়া। সহজ কথায়, যখন কোনো নাসিক্য বর্ণ যেমন ম, দন্তন্য, মূর্ধন্য ইত্যাদি বা অন্য কোনো বর্ণের সাথে হ যুক্ত হয়ে একটি ভারী বা মহাপ্রাণ ধ্বনি তৈরি করত, তখন উচ্চারণের চাপে সেই হ ধ্বনিটি হয় পুরোপুরি লোপ পেত, না হয় অত্যন্ত ক্ষীণ বা হালকা হয়ে যেত। বিষয়টা জটিল লাগছে? সহজ করে বলছি। যখন কোনো নাসিক্য বর্ণ, ঠিক আছে, নাসিক্য বর্ণ, যখন কোনো নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ কোনগুলো? যেমন ম, দন্তন্য, মূর্ধন্য ইত্যাদি, এগুলো নাসিক্য বর্ণ। যখন কোনো নাসিক্য বর্ণ বা অন্য কোনো বর্ণ, অন্য কোনো বর্ণ, নাসিক্য বর্ণ বা অন্য কোনো বর্ণের সাথে হ যুক্ত হয়ে একটি ভারী বা মহাপ্রাণ ধ্বনির সৃষ্টি করত, তখন এই মহাপ্রাণ ধ্বনি যেটা সৃষ্টি করছে, তখন এই মহাপ্রাণ ধ্বনিটির উচ্চারণের চাপে সেই হ ধ্বনিটি হয় পুরোপুরি লোপ পেত, না হয় অত্যন্ত ক্ষীণভাবে উচ্চারণ হতো। এটাকেই বলা হচ্ছে মহাপ্রাণ নাসিক্যের সরলীকরণ বা মহাপ্রাণতা লোপ। কেন এই পরিবর্তন হতো? মানুষ স্বভাবতই কঠিন বা ভারী উচ্চারণের চেয়ে সহজ ও সাবলীল উচ্চারণ পছন্দ করে। হযুক্ত বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে বেশি বাতাস ছাড়তে হয়, যাকে বলা হয় মহাপ্রাণতা। জিহ্বার আলস্য বা দ্রুত কথা বলার প্রবণতায় এই বাড়তি বাতাস ছাড়ার কষ্টটুকু বাদ দেওয়া হতো। ফলে কি হতো? ফলে মহাপ্রাণ ধ্বনিটি অল্প প্রাণ বা সাধারণ ধ্বনিতে পরিণত হয়ে যেত। আমরা জানি যে ভগবানের যত সৃষ্টিশীল প্রাণ রয়েছে এই মহাবিশ্বে, তার মধ্যে সব থেকে অলস হচ্ছে মানুষ। তার কথা বলতে গিয়েও অলসতা লাগে। সেই জন্য সে তার ভাষাকে যথেচ্ছ পরিবর্তন করেই গেছে। উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক। এখানে দেখো, প্রথম উদাহরণ কাহ্ন। কাহ্ন থেকে কি হয়েছে? কানু হয়েছে। এখানে দন্তন্বয়ের সাথে হ যুক্ত ছিল, অর্থাৎ এটি মহাপ্রাণ ধ্বনি ছিল। বিবর্তনের ফলে হ ধ্বনিটি লোপ পেল এবং শব্দটি সরল হয়ে কানু বা কানাই রূপে আত্মপ্রকাশ করল। একইভাবে দেখো ৩ নম্বর উদাহরণটি আম্মি। আম্মি হয়েছে আমি। এটি একটি ধ্রুপদী উদাহরণ। শ্রীকৃষ্ণ কীর্তনে আম্মি আ, হ এবং ময় রস্যি আ, হ, আ, হ এবং ময় হস্রই শব্দের ব্যবহার প্রচুর রয়েছে, আগেই বলেছি। কিন্তু উচ্চারণের বিবর্তনে সেই ভারী হ ধ্বনিটি ঝরে গিয়ে আজকে সহজ সরল আমি শব্দটি তৈরি হয়েছে। একইভাবে বুড়ো থেকে বুড়ো হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে অড়হ, অড়হ একটি মহাপ্রাণ ধ্বনি। এখানে হ ছিল, সেটি হারিয়ে গিয়ে সাধারণ ডয় শূন্য রয়ে তৈরি করলো, হয়ে গেল বুড়ো থেকে বুড়ো। বোঝা গেল? এর পরিবর্তনের ফলস্বরূপ কি হচ্ছে? না ধ্বনিগত সরলীকরণ প্রবল হচ্ছে
এবং আধুনিক বাংলার উচ্চারণ রীতির ভিত্তি গড়ে উঠছে। এরপরে আমরা ৫ নম্বর বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব। অল্পপ্রাণযুক্ত হ ধ্বনি সমান মহাপ্রাণ ধ্বনি। আমরা কি করলাম? আমরা আগে কি শিখলাম? যে হ ধ্বনির লোপ পাচ্ছে এবং মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে রূপান্তরিত ঘটছে। এখন তার উল্টো বিষয়টা শিখব, যে অল্প প্রাণ ধ্বনির সাথে হ ধ্বনি যুক্ত হয়ে মহাপ্রাণ ধ্বনির গঠন করছে, অর্থাৎ অল্প প্রাণ ধ্বনির মহাপ্রাণীকরণ বা মহাপ্রাণতা লাভ। আদি মধ্যযুগে আমরা লক্ষ্য করি যে যদি কোনো শব্দের অল্প প্রাণ ধ্বনি কোনগুলো আগে জানতে হবে। অল্প প্রাণ ধ্বনি কোনগুলো? ক, ব, ত, যেগুলো উচ্চারণ করতে কম বাতাস লাগে সেগুলোকে আমরা অল্প প্রাণ ধ্বনি বলি। তাহলে আদি মধ্যযুগে আমরা লক্ষ্য করি যে যদি কোনো শব্দের অল্প প্রাণ ধ্বনির ঠিক পরেই অল্প প্রাণ ধ্বনি, তার ঠিক পরেই হ, এই ধ্বনিটি থাকতো, তবে দ্রুত উচ্চারণের সময় সেই অল্প প্রাণ ধ্বনিটি, অর্থাৎ এখানে যে ধ্বনিটি থাকতো সে অল্প প্রাণ ধ্বনিটি হয়ের সঙ্গে মিশে যেত এবং মহাপ্রাণ ধ্বনির তৈরি করত। তাই ক হয়ে যেত খ, একইভাবে ব হয়ে যেত ভ, তেমনি ত হয়ে যেত থ, এইভাবে মহাপ্রাণীকরণ ঘটত। তাহলে সহজ সমীকরণটা আমরা শিখলাম। সহজ সমীকরণ কি? অল্প প্রাণ ধ্বনি যুক্ত হ ধ্বনি সমান মহাপ্রাণ ধ্বনি। কেন এই পরিবর্তন হতো? না, যখন আমরা দ্রুত কথা বলি তখন দুটি আলাদা ধ্বনি, যেমন ক যুক্ত হ, আলাদা করে উচ্চারণ না করে আমাদের কণ্ঠনালী সেগুলোকে একটি একক ধ্বনিতে পরিণত করে ফেলে। এটি মূলত উচ্চারণের দ্রুততা ও সংহতির কারণে ঘটে, অর্থাৎ ক যুক্ত হ হয়ে তৈরি করে খ। বিষয়টা কিভাবে হচ্ছে কিছু উদাহরণের মাধ্যমে বুঝে নিলেই পরিষ্কার হয়ে যাবে। যেমন এখানে এক হো থেকে হয়েছে এক হো। কিভাবে হচ্ছে? এখানে ক, এই যে ধ্বনিটি, এটি কি অল্প প্রাণ, এবং এই অল্প প্রাণের পাশেই ছিল কি হ ধ্বনিটি। ঠিক দ্রুত উচ্চারণের ফলে এই ক এবং হ মিলে যাচ্ছে, ক এবং হ মিলে যাচ্ছে, মিলে গিয়ে মহাপ্রাণ হ তৈরি করছে, হয়ে যাচ্ছে এখো। ঠিক একইভাবে কবহ থেকে কভ, এখানে অল্প প্রাণ ধ্বনি কি ছিল? ব, বয়ের ঠিক পরে কি থাকছে? মহাপ্রাণ ধ্বনি হ, যার জন্যে ব এবং হ মিলে ভ তৈরি করছে, ব এবং হ মিলে তৈরি করছে ভ। আগেই আমরা বললাম হয়ে যাচ্ছে কভ, তাই হয়ে যাচ্ছে কোভ। একইভাবে কতহ হয়ে যাচ্ছে কথ। এখানে কি ত অল্প প্রাণ ধ্বনি ছিল এবং এরপরে হ থাকায় মিলে গিয়ে মহাপ্রাণ হ হচ্ছে, তৈরি হচ্ছে কথ। আশা করি বুঝতে পারছেন। এর ফলে ভাষার কি পরিবর্তন হচ্ছে? না, উচ্চারণের শক্তি ও স্পষ্টতা বৃদ্ধি পেল, ধ্বনিগত রূপান্তরের প্রবণতা যথেষ্টভাবে এই সময় থেকে দেখা গেল। এরপর আমরা ৬ নম্বর বৈশিষ্ট্যটিকে নিয়ে জানব, হস্রৈকার কেমন করে হস্যৌকারে রূপান্তরিত হচ্ছে। আদি মধ্যযুগে দেখা যায় যে শব্দের আদিতে থাকা হস্রই বা হস্রৈকার অনেক সময় পরবর্তী ধ্বনির প্রভাবে বা উচ্চারণের বিশেষ ভঙ্গিতে হস্রৌ বা হস্রৌকার রূপান্তরিত হতো। কেন এরকম হতো? না, ভাষাতাত্ত্বিক দিক থেকে এর দুইটি প্রধান কারণ থাকতে পারে। একটি হচ্ছে উচ্চারণের সংস্থান আর দ্বিতীয়টি হচ্ছে লৌকিক প্রভাব। উচ্চারণের সংস্থান বিষয়টা কেমন? উচ্চারণের সংস্থান বিষয়টা কেমন? না, হস্র ই একটি সম্মুখ স্বরধ্বনি, আর
হস্রৌ একটি পশ্চাৎ স্বরধ্বনি। এখন প্রশ্ন আসতে পারে, সম্মুখ স্বরধ্বনি কোনটি আর পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে জিভ সামনের দিকে এগিয়ে আসে সেই স্বরধ্বনিগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, আর যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে জিভ পেছনের দিকে চলে যায় সেগুলো হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। অনেক সময় কি হয় না, শব্দের পরবর্তী ব্যঞ্জন বা স্বর, ব্যঞ্জন বা স্বরের প্রভাবে জিহ্বা পেছনের দিকে সরে যায়। তখন কি হয়, হস্রৈ টি হস্রৌর মতো উচ্চারণ হয়, অর্থাৎ সম্মুখ স্বরধ্বনিটি পশ্চাৎ স্বরধ্বনির মতো উচ্চারিত হয়ে যায়। এই প্রক্রিয়াটিকে বলা হয় উচ্চারণের সংস্থান। এই উচ্চারণের সংস্থানের প্রভাবে হস্রৈকার হস্রৌকারে পরিবর্তিত হয়ে যায়। আর একটি বিষয় লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে লৌকিক প্রভাব। বিষয়টা কেমন? সংস্কৃত শব্দ যখন প্রাকৃত হয়ে বাংলায় আসছিল, তখন সাধারণ মানুষের মুখে উচ্চারণের সময় কঠিন ও তীক্ষ্ণ হস্রৈ ধ্বনিটি কিছুটা কোমল বা গম্ভীর হস্রৌ ধ্বনিতে বদলে যেত। উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক। এখানে দেখুন, দ্বিগুণ একটি শব্দ হয়েছে দুগুণে। এখানে দ্বি, এই যে শব্দটি, এটি কি কি শব্দযোগে তৈরি? দ এবং হস্রই। এই যে দ্বি অংশের হস্রইকার, এই যে এটার হস্রইকার পরিবর্তিত হয়ে তৈরি করছে, এই যে হস্রইকারটি পরিবর্তিতভাবে তৈরি করছে হস্রৌকারে, হস্রৌকারে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, দ্বি হয়ে যাচ্ছে দু, তাই শব্দটি হয়ে যাচ্ছে দ্বিগুণ থেকে দুগুণ। একইভাবে দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করুন, দ্বিচারিণী থেকে হয়েছে দুচারিণী। একইভাবে এখানেও দ্বি থেকে হয়েছে দু। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধাকে সম্বোধন বা বর্ণনা করার ক্ষেত্রে এই ধরনের রূপান্তর প্রচুর দেখতে পাওয়া যায়। এর ফল কি ঘটছে? স্বরধ্বনির সরলীকরণ ঘটছে এবং কথ্য ভাষার প্রভাব প্রতিফলিত হচ্ছে। এরপরে আমরা ৭ নম্বর বৈশিষ্ট্যটিকে নিয়ে পর্যালোচনা করব। বিষয়টা কি? প্রথম অক্ষরে শাসাঘাত, অর্থাৎ শব্দের আদি অক্ষরে শাসাঘাত ও স্বরধ্বনির দীর্ঘীভবন ঘটছে। কিভাবে হচ্ছে? আদি মধ্যযুগে বাংলা ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় শব্দের প্রথম অক্ষরে জোর দিয়ে উচ্চারণ করা, অর্থাৎ প্রথম অক্ষরটাকে জোর দিয়ে উচ্চারণ করা হতো, যাকে ভাষাতত্ত্বের ভাষায় বলা হতো শাসাঘাত। যখন আমরা কোনো শব্দের প্রথম বর্ণে বাড়তি জোর দিই, তখন সেই বর্ণের হস্র স্বরধ্বনিটি, যেমন অ, দীর্ঘস্বরে আতে পরিণত হয়। সহজ কথায়, শব্দের শুরুতে থাকা অধ্বনিটি শাসাঘাতের চাপে পড়ে আ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়। কেন এই পরিবর্তন ঘটে? মানুষ যখন দ্রুত বা ঝোঁক দিয়ে কথা বলে, তখন শব্দের প্রথম অক্ষরের উপর ফুসফুস থেকে আসা বাতাসের চাপ বেড়ে যায়। এই বাড়তি চাপের কারণেই ছোট বা হালকা স্বরধ্বনিটি একটু টেনে লম্বা বা দীর্ঘ করে উচ্চারণ করতে হয়। এই প্রক্রিয়াটি এই আদি মধ্য বাংলার শব্দভাণ্ডারে এক বিশাল পরিবর্তন এনেছিল। আসুন কয়েকটি উদাহরণের সাহায্যে এই রূপান্তরটি দেখে নিই। যেমন অপর, অপর তৈরি করেছে কি? আয়র। অতিশয় থেকে তৈরি হয়েছে আতিশয়। অন্ধকার থেকে তৈরি হয়েছে আন্ধারি। অবস্থান্তর থেকে তৈরি হয়েছে আথান্তর। অমান্য থেকে আমান। অভিমুন্য থেকে আইহন। এইভাবে হয়েছে। কেন এমনভাবে হচ্ছে? না আয়র থেকে অপর কিভাবে হচ্ছে? না এখানে অধ্বনিটি শাসাঘাতের কারণে আ হয়েছে। একইভাবে অতিশয় থেকে আতিশয় হয়েছে, প্রথম অক্ষরে অ পরিবর্তিত হয়ে আ হয়েছে। অন্ধকার থেকে আন্ধারি হয়েছে, এখানেও অ থেকে আ হওয়ার পাশাপাশি এখানে
অনুনাসিকতাও কাজ করেছে। অবস্থান্তর থেকে আথান্তর হয়েছে। শব্দের শুরুতে অ এর পরিবর্তে আ ধ্বনির প্রাধান্য দেখা গেছে। অভিমুন্য হয়েছে আই হন। এটি একটি চমৎকার উদাহরণ যেখানে শ্বাসাঘাত এবং ধ্বনি পরিবর্তন উভয়েই কাজ করেছে। একইভাবে অসুখ থেকে আসুক, অমৃত থেকে আমৃত বা অভাগী থেকে আভাগী এইভাবে পরিবর্তন হয়েছে। অর্থাৎ শব্দের আদি অক্ষরের শ্বাসাঘাত ও স্বরধ্বনির দীর্ঘীভবন ঘটেছে। ফলাফল কি হচ্ছে? শব্দের শক্তি ও স্বর দীর্ঘ বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা ৮ নাম্বার বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব। বৈশিষ্ট্যটি কি না আনুনাসিক ধ্বনির ব্যাপক প্রয়োগ, অর্থাৎ যত্রতত্ত্ব আনুনাসিক ধ্বনির প্রয়োগ মানে চন্দ্রবিন্দুর আধিক্য দেখা গেছে। আদি মধ্যযুগে বাংলা ভাষার অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে শব্দের শেষে বা মাঝখানে প্রচুর পরিমাণে আনুনাসিকতা বা চন্দ্রবিন্দুর ব্যবহার। আধুনিক বাংলায় আমরা যেখানে চন্দ্রবিন্দু ব্যবহার করি না, শ্রীকৃষ্ণ কীর্তনের যুগে সেখানে স্বরধ্বনিগুলোকে নাক দিয়ে উচ্চারণ করার এক প্রবল প্রবণতা ছিল, যাকে বলা হচ্ছে নাসিক্য বা আনুনাসিক। কেন এই আনুনাসিকতা হতো? ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করলে এই নাসিকতার তিনটি কারণ উঠে আসে। একটি হচ্ছে উত্তম পুরুষের ক্রিয়াপদ, এতে আনুনাসিকতা দেখতে পাওয়া যেত। দ্বিতীয়টি হচ্ছে অসামাপিকা ক্রিয়ার তে আনুনাসিকতা ঘটত। আরেকটি হচ্ছে চীনে যেটি আনুনাসিক ব্যঞ্জনের প্রভাবে এই আনুনাসিকতা ঘটত। এখন আমরা আলোচনা করব উত্তম পুরুষের ক্রিয়াপদে কিভাবে আনুনাসিকতা ঘটত। বিশেষ করে আমি বা আমরা, অর্থাৎ উত্তম পুরুষের ক্রিয়াপদ বোঝাতে শব্দের শেষে চন্দ্রবিন্দু বসানো হতো। যেমন কইল, এই শব্দটি কইল এই শব্দটি আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যাপক মাত্রায় পাই। এটির অর্থ কি? করলাম। অর্থাৎ এটি উত্তম পুরুষের ক্রিয়াপদ। এই উত্তম পুরুষের ক্রিয়াপদ বিষয়টিকে বোঝাতে চন্দ্রবিন্দুর ব্যবহার দেখতে পাওয়া যেত। এরপরে আসে অসমাপিকা ক্রিয়া। কাজ শেষ হয়নি বোঝাতেও স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু বসত। যেমন পশিয়া, পশি মানে কি? প্রবেশ করা। অর্থাৎ কি? এই কাজটি অসমাপিকা ক্রিয়া। বাক্য এখনো শেষ হয়নি, প্রবেশ করে কি করবে কি না করবে তা বলা হয়নি, তাই এটি অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া বুঝাতেও চন্দ্রবিন্দুর ব্যবহার মধ্যযুগীয় সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যাপকভাবে দেখতে পাওয়া গেছে। ৩ নম্বরে হচ্ছে আনুনাসিক ব্যঞ্জনের প্রভাবে। কোন শব্দে আগে থেকেই দন্তন্য বা ম এই দুটি নাসিক্য ধ্বনি থাকলে বিবর্তনের ফলে সেই বর্ণগুলো লোপ পেলেও তারা শব্দের উপর একটি চন্দ্রবিন্দু রেখে দিত। তাহলে বুঝতে পারলাম যে এই তিনটি কারণের প্রভাবে যত্রতত্ত্ব আনুনাসিক ধ্বনির প্রয়োগ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দেখা গেছে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো আলোচনা করলেই বোঝা যাবে। যেমন শব্দে, মূল শব্দ শব্দ থেকে আসা, যা এখানে আনুনাসিক হয়ে গেছে। একইভাবে কইল, হারাইল, আওলাইল, এগুলো সবই উত্তম পুরুষের ক্রিয়াপদ। আধুনিক বাংলায় আমরা বলি করলাম বা হারালাম, কিন্তু আদি মধ্য বাংলায় বলা হতো কইল বা হারাইল। নহ, যাও, লুকাও, না যাওয়া, যাওয়া বা লুকানোর মতো সাধারণ ক্রিয়াগুলোও নাসিক্যের প্রভাবে অনুনাসিক রূপ হয়েছে। আবার দেখুন পশিয়া, এখানে আ স্বরধ্বনিটি অনুনাসিক হয়ে আ হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনের অত্যন্ত জনপ্রিয় একটি পদ হচ্ছে কে না বাঁশি বায়ে বড়াই। এই একটি পদেই শব্দে হা, মো সহ প্রায়
11টি আনুনাসিক শব্দের প্রয়োগ দেখতে পাওয়া যায়। তাই এটি প্রমাণ করে যে সেকালের কবিরা এই নাসিক্য ধ্বনিকে কাব্যের সুর ও মাধুর্যের বৃদ্ধির জন্য কত বেশি ব্যবহার করতেন। এর ফলে কি ঘটল, না ধ্বনিগত বৈচিত্র্য ও সঙ্গীত ধর্মিতা ব্যাপক পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। আদি মধ্য বাংলার স্বতন্ত্র ধ্বনিগত পরিচয় একটা হচ্ছে। এই আনুনাসিক ধ্বনির ব্যাপক প্রয়োগ কিন্তু অন্যান্য ধ্বনিতে সেই সময় দেখা যেত না। তাই এটি একটি আদি মধ্য বাংলার স্বতন্ত্র ধ্বনিগত পরিচয়ও বটে। এরপর আমরা ৯ নম্বর বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব, না বানানে ধ্বনিগুলির পার্থক্য রক্ষিত হয়নি, অর্থাৎ বানানে অস্থিরতা ও উচ্চারণের সমতা দেখতে পাওয়া যায়নি। আদি মধ্যযুগে বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি বিশ্লেষণ করলে দেখা যায় যে লেখক বা লিপিকাররা বেশ কিছু সমজাতীয় ধ্বনির মধ্যে বানানে কোনো পার্থক্য রাখতেন না। এর মানে হলো সেকালে আমাদের বর্তমানের মতো বানানের কোনো কঠোর নিয়ম ছিল না এবং উচ্চারণেও এই ধ্বনিগুলোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য ছিল না। কেন এমন হতো, না এর প্রধান কারণ হলো প্রাচীন সংস্কৃতের ব্যাকরণগত কঠোরতা তখন শিথিল হয়ে আসছিল এবং বাংলা ভাষা তার নিজস্ব সহজ উচ্চারণের পথ খুঁজছিল। এই কারণেই বানানে শিথিলতা এসেছিল। পার্থক্যহীন ধ্বনিগুলোর তালিকা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখুন উদাহরণ হিসাবে। সেগুলো লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। যেমন হস্রই, দীর্ঘই, হস্র এবং দীর্ঘ। সেকালের মানুষের কাছে হস্র ছোট এবং দীর্ঘ বড়, স্বরের উচ্চারণের কোনো তফাৎ ছিলই না। তাই তারা একই শব্দের কখনো হস্রই বা কখনো দীর্ঘই ব্যবহার করত। তাই আঁখি আঁখি, দুতি দুতি এর কোনো পার্থক্য হয়নি। একইভাবে উজ্জ্বল বা উজ্জ্বল বারবার দুরকম বানানেই দেখা যায়, তিন এরকম ভাবে। মূর্ধন্য এবং দন্তন্য এর উচ্চারণও পুরোপুরি মিশে গিয়েছিল, ফলে বানানে যে কোনো একটি ব্যবহার করা হতো। মন কখনো মূর্ধন্য হয়েছে, কখনো দন্তন্য হয়েছে। পানি কখনো ব্যবহার হয়েছে মূর্ধন্য, কখনো ব্যবহার হয়েছে দন্তন্য। তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব। সংস্কৃত ভাষার এই তিনটি স্বয়ের আলাদা আলাদা উচ্চারণ থাকলেও আদি মধ্য বাংলার সবগুলোর উচ্চারণই ছিল প্রায় এক। ফলে একই শব্দে তালব্যস্ব, মূর্ধন্যস্ব বা দন্তস্বয়ের অবাধ ব্যবহার দেখা যেত। যেমন শীতল শব্দটি, এটি দন্তস্বয়ে দীর্ঘই হতো, তার থেকে শীষের হলো হয়ে গেল রস্বই। আবার শীতল দীর্ঘই, আবার তার থেকে শিশির হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে হস্রই। এইরকম আর কি। এরপরে আছে অন্তুস্থ জ বনাম বর্গীয় জ। শব্দের শুরুতে অন্তুস্থ জ এবং বর্গীয় জ এর উচ্চারণ একই রকম হয়ে গিয়েছিল। উদাহরণ, বর্গীয় জয়ে আকার এ মানে যায়, তার থেকে হয়ে গেছে অন্তুস্থ জয়ে আকার এ, যায়, এইরকম আর কি। অন্তুস্থ বনাম অ শব্দের ভেতরে অন্তুস্থ এবং অ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করত। তাই হয় শব্দটি লেখা হতো ক্ষয়, এইরকম আর কি। ফলাফল কি হলো, হস্র দীর্ঘস্বরের প্রভেদ মেলানো হয়নি, বানানে ধ্বনির নির্বিচার ব্যবহার দেখতে পাওয়া গেছে। এরপরে আছে ১০ নম্বর বৈশিষ্ট্য। ১০ নম্বর বৈশিষ্ট্য কি হচ্ছে, হস্র উকার ও ঔকার পরিবর্তিত হচ্ছে। হস্র উ হয়ে যাচ্ছে ও এবং ও হয়ে যাচ্ছে হস্র উ। কিভাবে এই পদ্ধতিটা হচ্ছে সেটা এখন বিশ্লেষণ করব। অর্থাৎ স্বরধ্বনির পারস্পরিক রূপান্তর ঘটছে। কিভাবে এই বৈশিষ্ট্যটি ঘটছে সেটা এখন পর্যালোচনা করব। আদি মধ্যযুগে অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষায় দেখা যায় যে শব্দের শুরুতে বা আদিতে থাকা হস্র উকার অনেক সময় ওকারে পরিণত হতো, আবার একইভাবে অনেক সময় ওকার রূপান্তরিত হতো হস্র উকারে। একে ভাষাবিজ্ঞানের ভাষায় স্বরধ্বনির উচ্চতা পরিবর্তন বা স্বরসঙ্গতিজনিত রূপান্তর বলা হয়। কেন এই পরিবর্তন হতো, না উচ্চারণ করার সময় জিহ্বা কতটা উঁচুতে বা নিচে নামছে তার উপর ভিত্তি করে হস্র উ এবং ও উচ্চারিত হয়। দ্রুত কথা বলার সময় বা আঞ্চলিক টানের কারণে অনেক সময় হস্র উ
উচ্চ স্বর যেটি একটু নিচে নেমে ও উচ্চ মধ্যস্বর হয়ে যায়, আবার কখনো ও একটু উঁচুতে উঠে হস্রৌ হয়ে যায়। উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক। যেমন হস্রৌকার থেকে ওকার, এখানে শব্দের মূল হস্রৌ ধ্বনিটি, হস্রৌকার থেকে ওকার, এখানে শব্দের মূল হস্রৌ ধ্বনিটি ও হয়ে গেছে। যেমন গুপতে থেকে গোপত, মূল শব্দ ছিল গুপ্ত বা গুপত, যা আদি মধ্য বাংলায় গোপত হয়ে গেছে। একইভাবে বুলে হয়েছে বলে, বুলিতে বা চলাফেরা করার অর্থে ব্যবহৃত বুলে শব্দটি পরিবর্তিত হয়েছে বলে। তুলি থেকে হয়েছে তলি, এখানেও শুরুর হস্রৌ ধ্বনিটি ওকারে পরিণত হয়েছে। আবার ওকার থেকে হস্র উকার কিভাবে হচ্ছে? ঠিক এটি আগেরটির বিপরীত প্রক্রিয়া। এখানে মূল ও ধ্বনিটি সংকুচিত হয়ে হস্রৌ হয়ে গেছে। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, গোয়ালি থেকে গোয়ালি হয়েছে। গোয়ালা বা গোয়ালি শব্দের শুরুতে ও কার ছিল, যার উচ্চারণের টানে গোয়ালি হয়ে গেছে, অর্থাৎ ও হয়ে গেছে হস্রৌ। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্বরধ্বনির পারস্পরিক রূপান্তর। ফলাফল কি হচ্ছে? স্বরের ধ্বনিগত পরিবর্তন ঘটছে এবং আধুনিক বাংলার উচ্চারণ ও বানানেও একটা ভিত্তি প্রস্তর তৈরি করছে। আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক আলোচনার শেষ পর্যায়ে আমরা এমন কিছু ধ্বনিগত পরিবর্তনের সম্মুখীন হই যে ভাষাকে প্রাচীন স্তর থেকে আধুনিক স্তরের দিকে এগিয়ে নিয়ে গেছে। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এই পরিবর্তনগুলো অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। যেমন স্বরভক্তি বা বিপ্রকর্ষ দেখতে পাওয়া গেছে। এই স্বরভক্তি বা বিপ্রকর্ষ কি? উচ্চারণের সুবিধার জন্য যখন কোনো যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনি নিয়ে আসা হয়, তখন তাকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। এটি মূলত কঠিন শব্দকে সহজ করার একটি প্রক্রিয়া। উদাহরণ বর্ষা। এই বর্ষা উদাহরণটি লক্ষ্য করুন, এর থেকে তৈরি হয়েছে বরিশা। এখানে র ও স অর্থাৎ মূর্ধন্য স, এর মাঝে হস্রই এসেছে। একইভাবে ত্রাসে হয়েছে তারাসে, পূর্ব হয়েছে পূরবে, শক্তি হয়েছে শকতি। বোঝা গেল? এরপরে ২ নম্বর বিষয় স্বরসঙ্গতি। শব্দের একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন হওয়াকে স্বরসঙ্গতি বলে। উদাহরণ এখানে দেখো, রহিল থেকে তৈরি হয়েছে রহিলি, বিকল থেকে বিকলি। কেন এমনটা হচ্ছে? না, এখানে শব্দের শেষে থাকা আ ধ্বনিটি আগের হস্রৈকারের প্রভাবে হস্রৈ কারে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ স্বরগুলো একে অপরের সঙ্গে সঙ্গতি রক্ষা করছে। এরপরে আসে ধ্বনিলোপ। দ্রুত উচ্চারণের ফলে যখন কোনো যুক্ত ব্যঞ্জনের একটি বর্ণ হারিয়ে যায়, তখন তাকে ধ্বনিলোপ বলে। উদাহরণ দুর্লভ থেকে হয়েছে দুলভ, এখানে র লোপ পেয়ে গেছে। স্বামী থেকে হয়েছে স্বামী, এখানেও ব লোপ পেয়েছে। অক্ষর থেকে আখর, এইরকম আর কি। কেন এমনটা হয়? না, আদি মধ্যযুগে মানুষ উচ্চারণের ভার লাঘব করার জন্য যুক্ত বর্ণের জটিলতাকে বর্জন করতে শুরু করেছিল। এরপর আছে ধ্বন্যাগম, অর্থাৎ ধ্বনির আগম। শব্দের মধ্যে নতুন কোনো ধ্বনির আগমন ঘটলে তাকে ধ্বন্যাগম বলে। এটি ধ্বনিলোপের ঠিক উল্টো। এখানে শব্দ আরও ভারী বা যুক্ত বর্ণে রূপ নেয়। উদাহরণ ছিঁড়ি, ছিঁড়ি থেকে হয়েছে ছিন্ডি, এখানে মূর্ধন্য ধ্বনির আগমন ঘটেছে। আমারে হয়েছে আমহারে, এখানে হ এর আগমন ঘটেছে। নামি থেকে হয়েছে নাম্বি, এখানে বয়ের আগমন ঘটেছে। কেন এমনটা হয়? না, অনেক সময় উচ্চারণের ঝোঁকের কারণে শব্দের মাঝখানে বাড়তি কিছু ধ্বনি ঢুকে পড়ে শব্দটিকে নতুন রূপ দেয়। এরপরে দেখতে পাই আমরা মিশ্রণ। দুটি আলাদা শব্দের ধ্বনি মিলে যায় এবং একটি নতুন শব্দ তৈরি করে, তৈরি হয় মিশ্রণ। উদাহরণ খরল, গহীন। খরল কি হচ্ছে? খর যুক্ত গরল, দুটি ভিন্ন শব্দ। একইভাবে গহীন, গহন যুক্ত গভীর, এই দুটি ভিন্ন শব্দ তৈরি হয়েছে।
অর্থাৎ দুটি আলাদা শব্দের ধ্বনি মিলে যাচ্ছে। এটি আজকের ইংরেজি শব্দ স্মগের মতো অনেকটা। মগ শব্দটিকে যদি লক্ষ্য করেন, তাহলে দুটি শব্দের মিলনে তৈরি হয়েছে এই শব্দটি। একটি হচ্ছে স্মোক অর্থাৎ ধোঁয়া, আরেকটি হচ্ছে ফগ অর্থাৎ কুয়াশা। এই পুরো প্রক্রিয়াটাকে একটি নতুন শব্দ দিয়ে বোঝানো হয় স্মগ, অর্থাৎ ধোঁয়া এবং কুয়াশার মিলনে তৈরি হওয়া একটা অবস্থা। এটাকে ইংরাজিতে এখনকার শব্দে বলা হয় স্মগ। দুটি সমার্থক বা কাছাকাছি শব্দের অংশ নিয়ে একটি নতুন ও শক্তিশালী শব্দ গঠন করা আদি মধ্য বাংলার এক অভিনব বৈশিষ্ট্যও বটে। এর ফলে কি হচ্ছে, শব্দের ধ্বনি ও উচ্চারণের বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে, আদি মধ্য বাংলার স্বতন্ত্র ধ্বনিগত শব্দ গঠনের রীতি পরিবর্তন ঘটছে। তাহলে এই গেল মোট 11টি বৈশিষ্ট্য। 11টি কি বৈশিষ্ট্য? না, আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। পরবর্তী ক্লাসে আমরা পড়ব এই ভাষারই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোকে নিয়ে। এখন আমরা এই ক্লাসটির শেষ পর্যায়ে এসেছি, অর্থাৎ উপসংহার পর্যায়। পরিশেষে বলা যায়, আদি মধ্যযুগের বাংলা ভাষা ছিল একটি সন্ধিক্ষণের ভাষা। এই স্তরের একমাত্র প্রামাণিক নিদর্শন বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এই স্তরের একমাত্র প্রামাণিক নিদর্শন বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলা ভাষা এই সময়ে প্রাচীন অপভ্রংশের খোলস ছেড়ে সম্পূর্ণ একটি আধুনিক কাঠামোর দিকে যাত্রা করতে শুরু করেছে। একদিকে শব্দের আদিতে শ্বাসাঘাতের কারণে স্বরধ্বনির দীর্ঘীকরণ এবং অন্যদিকে মহাপ্রাণ নাসিক্যের সরলীকরণ বা যৌগিক স্বরের সৃষ্টি। এই বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে যে বাংলা ভাষা তার নিজস্ব স্বকীয়তা ও বাঙালি উচ্চারণের ঢং এই সময়েই অর্জন করেছিল। যদিও এই যুগে বানানে কিছুটা অস্থিরতা বা বিশৃঙ্খল ছিল, কিন্তু তা ছিল একটি নবজাত ভাষার বিকাশের লক্ষণ। মূলত এই আদি মধ্যযুগের এই সুদৃঢ় ভাষাতাত্ত্বিক ভিত্তির উপর দাঁড়িয়েই পরবর্তীকালে মধ্যযুগের বাংলা সাহিত্য তার চরম উৎকর্ষ লাভ করতে সক্ষম হয়েছিল। তাই বাংলা ভাষার বিবর্তনের ধারা বুঝতে আদি মধ্য বাংলার গুরুত্ব অপরিসীম। তাই পরিশেষে বলা যায়, আদি মধ্যযুগের এই ভাষাতাত্ত্বিক বিবর্তন কেবল কিছু শব্দের পরিবর্তন নয়, বরং এটি ছিল বাংলা ভাষার আপন সত্তা খুঁজে পাওয়ার লড়াই। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা যে ভাষারূপ দেখলাম, তাই আমাদের আধুনিক বাংলার মজবুত ভিত্তি। আশা করি আদি মধ্য বাংলার এই ধ্বনিগত বৈশিষ্ট্যগুলো, যেমন শ্বাসাঘাত, আনুনাসিকতা কিংবা স্বরভক্তি, আপনাদের কাছে এখন স্পষ্ট। এই প্রাচীন শেকড়কে জানলেই আমরা আজকের সমৃদ্ধ বাংলাকে আরও গভীরে গিয়ে অনুভব করতে পারব। বাংলা ভাষা ও সাহিত্যের এই যাত্রা আজ এখানেই শেষ নয়। আমাদের পরবর্তী আলোচনায় আমরা প্রবেশ করব মধ্যযুগে, অর্থাৎ 1501 থেকে 1760-এর মধ্যে, যেখানে বৈষ্ণব পদাবলী আর মঙ্গল কাব্যের সুরে বাংলা সাহিত্য এক নতুন উচ্চতা লাভ করেছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় করতে পারেন। দেখা হবে পরের লেকচারে। ভালো থাকুন, বাংলাকে ভালোবাসুন।